অজানা কথা। নতুন অধ্যায়। একান্নবর্তী পরিবারটি সুখের দিন কাটাচ্ছিলে। বাড়িতে ছিলেন কর্তাবাবা অবিনাশ, তাদের একমাত্র ছেলে আবির 91 ব্যাংকে চাকরি করতে। আবিরের স্ত্রী বড় বউ অঞ্জলি ছিলেন বাড়ির লক্ষ্মী ও বটগাছের মতো। প্রতিদিন সকালে কর্তাবাবা অবিনাশ তার প্রিয় চেয়ারটিতে বসে চশমা চোখে খবরের কাগজ পড়তেন। কর্তামা সুধা রান্নাঘরে তার পুরনো রেসিপি নিয়ে ব্যস্ত থাকতেন। বড় বউ অঞ্জলি বাগান থেকে টাটকা ফুল তুলে পূজার কাজ ও সংসারের বাকি কাজ সামলাত। এই আনন্দময় রুটিনেই দিন কাটিছিল। আকস্মিক বিপর্যয়। পিঞ্চু। হঠাৎ একদিন সকালে সব শান্ত হয়ে গেল। দরজায় এসে দাঁড়ালো ব্যাংকের লোক আর একজন গম্ভীর চেহারার আইনজীবী, যার নাম প্রতাপ। অবিনাশ বাবুকে জানানো হল আবিরের অফিসের একটি বড় আর্থিক লেনদেনে গুরুতর ত্রুটি ধরা পড়েছে। ফলস্বরূপ তাদের পৈতৃক বাড়িটি ব্যাংকের লোক এসে ক্রুক সিজ করে দিয়তে। অবিনাশ বাবুর বুক ভেঙে গেল। আবির নিরপরাধ হলে পরিস্থিতির শিকার হল। মুহূর্তের মধ্যে রাজকীয় সংসারটি যেন ভূ প্রান্তরে পরিণত হল। আঠিয়ের বাড়িতে আশ্রয়। এরপর তারা শহরের অন্য প্রান্তে থাকা অবিনাশ বাবুর ছোট বোন বীণার বাড়িতে আশ্রয় নেয়। বীণা এবং তার স্বামী রমেন বিত্তশালী হলেও তাদের মন ছিল খুবই ছোট। বীণার বাড়িতে তাদের কপালে জুটতল ছোট একটি গুমোট ঘর আর প্রতিদিনের খোঁচা। রমেন বাবু প্রায়শই আবিরকে উদ্দেশ্য করে বলতেন, চাকরিটা না করলে এমনটা হতো না ভাইপো, এখন তো পথে বসিয়েছে সকলকে। কর্তামা সুধা এই অপমান নীরবে সহ্য করতেন, কিন্তু বড়বাউ অঞ্জলি ভেঙ্গে পড়লেন না। এক বিকেলে যখন সুধা মা কাঁদছিলেন, অঞ্জলি তার হাত ধরে বললেন, মা ভেঙো না, আমরা খুব শীঘ্রই নতুন একটা আশার ঠিকানা খুঁজে পাবি, আর আবির বাবু নির্দোষ তা একদিন প্রমাণ হবে। দৃঢ় প্রতিজ্ঞা ও নতুন দিশা। অঞ্জলির কথা শুনে সুধা মায়ের চোখে জল থাকলেও মন কিছুটা শক্ত হল। তিনি বললেন, তুমি ঠিক বলেছ মা, আমাদের উঠে দাঁড়াতে হবে। আমার হাতের পুরনো কিছু রেসিপি আছে, যা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিলেন, তা দিয়েই কি কিছু করা যায়? অঞ্জলি যেন এক নতুন পথ খুঁজে পেলেন। পরের দিন সকালে তিনি বীণার বারণ সত্ত্বেও পুরনো রান্নার বই নিয়ে বসলেন। তিনি ঠিক করলেন প্রথমে কিছু সুস্বাদু মিষ্টি তৈরি করবেন এবং সেগুলো কাছাকাছি একটি ছোট চায়ের দোকানে বিক্রি করার চেষ্টা করবেন। আবির যদিও জেলে ছিল না, কিন্তু মানসিক চাপে সে প্রায় ভেঙে পড়েছিল। তাকে মনোবল জোগাতেও অঞ্জলি এই কাজ শুরু করলেন। অঞ্জলির হাতের বানানো নারকেল নাড়ু আর তিলের গিজা প্রথম দিনেই চায়ের দোকানের মালিকের খুব পছন্দ হল। দোকানের মালিক মনু ৭৫ একজন সহজ সরল মানুষ ছিলেন। তিনি অঞ্জলির সৎ চেষ্টা দেখে তাকে উৎসাহিত করলেন এবং দোকানের এক কোণে একটি ছোট টেবিল দিলেন, যেখানে অঞ্জলি প্রতিদিন নতুন নতুন খাবার বিক্রি করতে পারবেন। অবিনাশবাবু এবং সুধামা প্রথমে একটু ইতস্তত করলেও পরে অঞ্জলির পাশে এসে দাঁড়ালেন। সুধা তার পুরনো রেসিপির গোপন কৌশলগুলি অঞ্জলিকে শিখিয়ে দিতে শুরু করলেন। সেই গুমোট ঘরটি এখন যেন এক নতুন যুদ্ধের কেন্দ্র হয়ে উঠল। প্রথম উপার্জন ও এক নতুন বাড়ি। কয়েক সপ্তাহের মধ্যেই অঞ্জলির রান্নার সুখ্যাতি জড়িয়ে পড়ল। অঞ্জলির হাতের রান্না নামে ছোট্ট সেই স্টলটি সকলের প্রিয় হয়ে উঠল। প্রথম মাসের শেষে অঞ্জলি যখন তার প্রথম উপার্জনের টাকা অবিনাশ বাবুর হাতে তুলে দিলেন, তখন সেই সামান্য অর্থ যেন রাজকোষের চেয়েও মূল্যবান মনে হল। সেই রাতে বীণা আর রোমেন যখন তাদের কটাক্ষ ছুড়ে দিতে এলেন, তখন অবিনাশ বাবু দৃঢ় কণ্ঠে বললেন, বীণা, রোমেন, আমাদের কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমরা আর তোমাদের অতিথি নেই। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি। পরের দিনে সেই উপার্জনের টাকা দিয়ে তারা মনুর চায়ের দোকানের কাছাকাছি একটি ছোট কিন্তু আলো বাতাসযুক্ত বাড়ি ভাড়া নিলেন। যদিও সে বাড়ি পৈতৃক ভিটের মতো ছিল না, তবু সেটি ছিল আশার ঠিকানা। সুধামা, অবিনাশ বাবু, অঞ্জলি এবং তাদের প্রিয় বান্ধব, যে এখন বিচার প্রক্রিয়া
অপেক্ষা করছে।